সালটা 2017। ঘড়িতে রাত 8:30 কিংবা 8:45 হবে হয়তো। এইরকম সময়ে রাধাকান্ত সরণির গলিটা এমনিতে ফাঁকাই থাকে। তার উপরে কদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ায় লোকজন বাড়ির বাইরে কাঁদা জলের মধ্যে বেরোতে চাইছে না। গলির মুখের ল্যাম্প পোস্টটাও আজকে বড্ড ব্যাগরবাই করছে। তবে তার মধ্যে দিয়েই একরকম প্রায় গা ঘেঁষে হেঁটে চলেছে দুজন যুবক যুবতী। মাঝে মধ্যেই তাদের একে অপরের হাত দুটো স্পর্শ হয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে, কিন্তু কেউই সাহস করে শক্ত করে একে অপরের হাত ধরতে পারছে না। ইচ্ছা হচ্ছে না তা নয়, পেটের মধ্যে দুজনেরই প্রজাপতি উঠছে, কিন্তু সঙ্গে একটা ভয়ও কাজ করছে মনের ভেতরে। হঠাৎই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিটার জন্যই বোধ হয় অপেক্ষা করছিল মেয়েটাই প্রথম ধরল ছেলেটার হাত। ছেলেটার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। দুজনেই দাঁড়িয়ে পড়ল রাস্তার মধ্যেখানে, তাকালো একে অপরের চোখের দিকে। এইবার ছেলেটাও সাহস করে মেয়েটার আর একটা হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরল। বৃষ্টির দাপটটা আরো খানিকটা বাড়ল। দুজনেই আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শ্বাস প্রশ্বাস বেড়ে উঠল তাদের। হৃৎস্পন্দনের পারদের কাঁটা ভেঙে তছনছ করে দিল। দুজোড়া কাঁপতে থাকা ঠোঁট খুঁজে নিল একে অপরকে। মেয়েটা ছেলেটার হাত ছেড়ে জড়িয়ে ধরল গলা। ছেলেটা জড়িয়ে ধরল মেয়েটার কোমর। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস মিশে যেতে লাগলো একে অপরের মধ্যে। এই আদিম পৃথিবীর বুকে আবারও একটা নতুন প্রেমের গল্পের সৃষ্টি হতে থাকলো। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পটার দুটো দিক রয়েছে। একদিকে রয়েছে রাধাকান্ত সরণি, রুদ্র, দেবী, দীপু, রিভু, গোপুদাদু, হাঁড়ি, কাকিমণি, পারমিতা, আদিত্য, হাসি ঠাট্টা, হই হুল্লোড়, পাড়ার পুজো নিয়ে মাতামাতি, ঢাকের তালে কোমর দোলানো, ধুনুচি নাচে তাক লাগানো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া বাঙালির প্রত্যেকটা অকেশন অসম্পূর্ণ, প্রেম। হ্যাঁ, জমিয়ে প্রেমও রয়েছে এই গল্পে। রয়েছে প্রেমিকার দরজাল বাবাও, ঠিক যেন পুরো বাংলা সিনেমার মতো। আচ্ছা, ভদ্রলোক কি সিনেমার মতো নায়ক নায়িকার প্রেমে ব্যাগরা দেবেন? তা এখন বলবো না, তবে এটুকু বলতে পারি যে গল্পটা অতটাও টিপিক্যাল নয়। মডার্ন গল্প মশাই। আচ্ছা, সত্যি কি মডার্ন? মানে কথা দিতে পারছি না, ক্ষমা করবেন প্লিজ। এইটা তো গেল গল্পের একটা দিক। এইবার আসি গল্পের দ্বিতীয় দিকে। কথায় আছে, হর এক সিক্কে কে দো পেহলু হতে হ্যায়। একটা ভালো দিক আর একটা ডার্ক সাইড। ভালো দিকের কথা তো বলে দিলাম, তাহলে চলুন এইবার ডার্ক সাইড নিয়েও কিছুটা আলোকপাত করি। আজকের গল্পটা যেমন তাদের জন্য যারা মজা, হই হুল্লোড়, আড্ডা, ইয়ার্কি, চুটিয়ে প্রেম পছন্দ করেন, অন্যদিকে তাদের জন্যও যারা ভালোবাসার ভিক্ষা চেয়ে ফিরে এসেছিল বেদম জ্বর সঙ্গে নিয়ে। আজকের গল্পটা তাদের জন্য যারা নির্লজ্জ, ব্যাকডেটেড শব্দগুলো শোনার ভয়ে সমাজে আজও বলতে পারে না যে তারা আজও মুভ অন করতে পারেনি। আজকের গল্পটা তাদের জন্য যারা সারা দিন সমাজে মুখোশ পরে ঘুরে তো বেড়ায়, কিন্তু ভেতরে ভেতরে আজও ডুকরে মরে। আজকের গল্পটা তাদের জন্য যাদের আজও মধ্যরাতে বুক ধরফর করে ঘুম ভেঙে যায়, অজান্তেই বালিশ ভিজে যায়।
আজকের গল্পটা সেই সব প্রত্যেকটা মানুষের জন্য যারা আজও বারে বারে হারিয়ে যায় সেই সব স্মৃতির সাগরে, যেই সাগর আজ পথ হারিয়েছে অন্য বাঁকে। আজকের গল্পটা তাদের জন্য যারা আজও দূর থেকে চেয়ে থাকে সেই সাগরের দিকে। আচ্ছা, গল্পের শেষে কি সেই সাগর পুনরায় মোহনায় মিশবে, নাকি চলে যাবে আরো দূরে, এতটাই দূরে যেখান থেকে আর তাকে দেখতে পাওয়া যাবে না কোনোদিন? গল্প শুরুর আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন, মুভ অন কথার অর্থ কি? ভুলে যাওয়া নাকি বেঁচে থাকা? গল্পটা শুনুন, শুনে দেখুন উত্তর খুঁজে পান কিনা। যদি উত্তর খুঁজে না পান তাহলে তো আমি রয়েছি উত্তর দেওয়ার জন্য। গল্পের শেষে জানাবো না হয় আমার ওপিনিয়ন, আর আপনারা না হয় কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়নটাও জানিয়েন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। বর্তমান সময় 2025। আচ্ছা, বিয়ের পর কোথায় যাওয়া যায় বলো তো? কিছু ভেবেছো? হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি নামায় একটা বন্ধ দোকানের শেডের নিচে এসে দাঁড়িয়েছে দেবী আর আদিত্য। আদিত্য অনেক কথাই বলছে, কিন্তু সেসবের উত্তরে বেশিরভাগ সময় দেবী শুধুমাত্র কিংবা হ্যাঁ, নয়তো মাঝে মধ্যে কোনো কথাই বলছে না। না, ইচ্ছাকৃতভাবে বলা যায় না। দেবী কোথায় যেন হারিয়ে যাচ্ছে থেকে থেকেই। আদিত্যর কথাবার্তা সবকিছুই আবছা হয়ে যাচ্ছে তার কাছে। তখন তার কাছে শুধু স্পষ্ট হয়ে উঠছে এই বৃষ্টিটা, আর কিছু স্মৃতি বুকের অতল গভীরে স্থিত ক্ষতের মধ্যে থেকে উঁকি দিয়ে যাচ্ছে বারে বারে। 8টা বছর শুনলে অনেকটা বেশি সময় মনে হলেও এই 8টা বছরে কি আদৌ কিছু বদলেছে? যদি বদলাতো তাহলে বৃষ্টি নামলে কেন দেবী বারে বারে হারিয়ে যায় সেই দিনগুলোর স্মৃতিতে? কেন বর্তমানটা ফিকে হয়ে আসে ওর সামনে? হ্যালো দেবী, তুমি কি ঠিক আছো? দেবীর চোখের সামনে নিজের হাতটা নাড়ায় আদিত্য। দেবীর এইবার যেন চমক ভাঙে। থেকে থেকে কোথায় হারিয়ে যাও বলো তো? না তো, কোথাও না তো। আচ্ছা বাদ দাও, চলো বৃষ্টি ধরে এসেছে, এইবার যাওয়া যাবে। চলো যাওয়া যাক। আদিত্য বাইকের সিটটা মুছে নেয় ন্যাকড়া দিয়ে, তারপর উঠে পড়ে বাইকে। দেবী দাঁড়িয়ে থাকে। কি হলো, আবার দাঁড়িয়ে রইলে কেন? চলে এসো। দেবী একটা বড় করে শ্বাস নেয়, তারপর উঠে পড়ে বাইকে। কিন্তু নিজের এবং আদিত্যর মাঝে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে কাঁধের ব্যাগটা নিজেদের মাঝখানে রেখে দেয় সে। আদিত্য বাইকটা স্টার্ট করে ছুটিয়ে দেয় গন্তব্যের দিকে। এই 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 গেলাম গেলাম গেলাম, বাবা গো, এই ওঠ ওঠ ওঠ, ইস ধর ধর ওঠ। হ্যাঁ, লাগেনি তো? পুরো জামা কাপড় কাদা হয়ে গেল তো। ইস, আরে আরে রাখ তোর লাগালাগি। আমার স্কটল্যান্ড থেকে ইম্পোর্ট করা চটিখানা ছিঁড়ে গেল, সেই খেয়াল আছে? হায় 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 হায়, সেদিনই দেখলাম ফুটপাথ থেকে কিনলো। এতগুলো যে মানুষ কিভাবে দেয় ভগবান জানে। কি কিছু বলছিস? কই, না না কিছু না। ঘড়িতে সন্ধ্যা 7:30। রাধাকান্ত সরণির ছোট্ট ক্লাবটায় ধীরে ধীরে মানুষজন জড়ো হচ্ছে। দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই আজ ক্লাবে মিটিং এর আয়োজন করা হয়েছে। আর সেই জন্যই আজ সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে জল কাঁদার মধ্যেও এত মানুষের আনাগোনা। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে পিচের রাস্তার গর্তগুলোর মধ্যে
জল জমে গিয়েছে। ক্লাবের প্রাঙ্গণে কাদাও জমেছে। অগস্টের শুরু এখন, কিন্তু জুন জুলাই থেকে শুরু হওয়া বর্ষণ এত তাড়াতাড়ি থামবার নয়। এখনো দিন 15 তো লাগবেই। এমনিতেও এবছর বৃষ্টির মাত্রাটা অন্য বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি, তাই বৃষ্টি নিয়ে কিছু প্রেডিকশন করাও এই মুহূর্তে চাপের বিষয়। এই পুটি, এই আমি জামা প্যান্টটা পাল্টে আসি, বুঝলি তো? দেখিস মিটিং ফিটিং যেন শুরু না হয়ে যায়। চিন্তা নেই, এখন শুরুও হবে না। এক্স স্কয়ার এসে পৌঁছয়নি এখনো। ওরা না আসলে গপু দাদু মিটিং শুরু করবে বলে তোর মনে হয়? দীপু ওরফে গুলেশ্বর দ্রুত ক্লাব প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে যায় রাস্তার দিকে। রিভু ক্লাব ঘরের দিকে পা বাড়ায়। দীপু আর রিভুর বয়স ওই 33-34। দুজনে রাধাকান্ত সরণির বাসিন্দা এবং সেই ছোট্টবেলার বন্ধু। রিভু ওরফে পুটি খুবই কেয়ারলেস ছেলে। সামনেই ওর বিয়ে, কিন্তু সেইটা নিয়ে ওর কেয়ারলেস পনা নেই। প্রচন্ড সিরিয়াস এই বিষয়। বিয়েটা দেখাশোনা করে হলেও সারাদিন যে হারে ফোনটা কানে গুঁজে রাখে, লোকে দেখলে ভাববে কত বছরের না প্রেম। স্বভাব চরিত্র এমনিতে ভালো, তবে সামনে মদ দেখলে নিজেকে আটকে রাখতে পারে না। পেশা বলতে একটা প্রাইভেট সেক্টরে কর্মরত। অন্যদিকে দীপু শিল্প নিয়ে পুরো বদ্ধ উন্মাদ যাকে বলে। শিল্প নিয়েই পড়াশোনা করেছে এবং তারপরে নিজেদের পারিবারিক মাটির কারিগরি ব্যবসায় যুক্ত হয়েছে। শিল্পী হিসাবে শহর এবং শহরের বাইরেও বেশ খানিক খ্যাতি জন্মেছে বলা যায়। তবে একজন ভালো শিল্পী ছাড়াও তার আরো একটা গুণ রয়েছে, বাতেলাবাজি, চরম মিথ্যা কথা বলা। ওই জন্যই ওর নাম গুলেশ্বর। খুব আড্ডাবাজ, সিরিয়াস সিচুয়েশনেও এমন এমন সব কথা বলতে থাকে যা শুনে লোকে রেগে যায়। রাধাকান্ত সরণির ক্লাবটা ঠিক ক্লাব বলা যায় না, এটা আসলে গোপাল গোবিন্দ ভট্টাচার্য ওরফে সকলের গপু দাদুর বিশাল বাড়ির পিছন দিকে একটা ছোট অংশ। আজ থেকে প্রায় 85 বছর আগে গপু দাদুর বাবা নিজের বাড়ির পিছনে ছোট্ট ক্লাবটা নির্মাণ করেন এবং পাড়ার ছেলে ছোকরাদের নিয়ে শুরু করেন দুর্গাপুজো। তবে অধিকাংশ খরচটাই দিতেন তিনি। এখনো সেই প্রথাই চলে আসছে এক প্রকার। গপু দাদু নিজেই পুজোর চাঁদার বৃহৎ অংশটা দেন। পাড়ার কেউ দিতে চায় না বলা ভুল, গপু দাদু নিজেই নেন না। বলতে গেলে পুজোটার নামেই ক্লাবের পুজো, আদতে গপু দাদুর বাড়ির পুজোই বলা যায়। কিন্তু সেই পুজোয় অবাধ আনাগোনা পাড়া বেপাড়ার লোকজনদের। পুজোর কয়েকটা দিন খুব হই হুল্লোড় করেই কাটে সবার। গপু দাদুর তাতেই খুব আনন্দ, কারণ তার স্ত্রী মারা গেছেন 40 বছরেরও ওপরে হয়ে যাচ্ছে। একমাত্র ছেলে ইংল্যান্ডে সেটেলড হয়ে গেছে, অনেকগুলো বছর হয়ে গেল। এই রাধাকান্ত সরণিতে গপু দাদু সারা বছর বড্ড একাকিত্বে দিন কাটান। তাই পুজোর এই কটা দিন সবার সঙ্গে থাকতে ওনার বেশ আনন্দই হয়। রিভু ক্লাব ঘরের ভেতরে প্রবেশ করে দেখল গপু দাদু ঘরের একদম মধ্যেখানে একটি চেয়ারের উপরে বসে রয়েছে। বাকিরা কেউ সোফায়, কেউ চেয়ারে, কিংবা কেউ দাঁড়িয়ে রয়েছে। রিভুকে ভেতরে আসতে দেখে গপু দাদু বললেন, সবাই তো কম বেশি চলে এসেছে, কিন্তু ওরা 3 জন কই রে? এখনো তো এলো না। গুল এসেছিল, ক্লাবে ঢোকার মুখেই কাদার মধ্যে পড়ে সেই যাতা কাণ্ড বাঁধিয়েছে। আবার বাড়ি গেল জামা কাপড় পাল্টাতে, চলে আসবে এক্ষুনি। কিন্তু বাকি দুজনের কথা জানি না দাদু, ওদের তো আজকাল টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না, কল করলেও কেউ তোলে না। গপু দাদু গম্ভীর হয়ে ওপর নিচে মাথা তোলালেন। ওরা না আসলে যে শুরু করতেও পারছি না। আচ্ছা পুঁটি, তুই একবার যা না বাপ, যা একবার ওদের দেখে আয়, যা। আচ্ছা বেবি, এই পুজোতে চলো না আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, মানে এই ধরো মালদ্বীপ।
পুজোর কথাটা শুনেই সোফা ছেড়ে ত্রিং করে লাফিয়ে ওঠে রুদ্র। আজ তো ক্লাবে মিটিং হওয়ার কথা ছিল 7:30 থেকে, কিন্তু এখন তো অলরেডি 7:45 বাজে। সর্বনাশ। আমি রাখছি। কেন বেবি, মালদ্বীপ পছন্দ না? রুদ্র উত্তর না দিয়ে ফোনটা মুখের উপরে কেটে দেয়। মালদ্বীপ যাবে, ওর সঙ্গে আমি নবদ্বীপও যাব না, মালদ্বীপ যাচ্ছে। দাঁত পিষে পিষে কথাটা বলেই দন করে রান্নাঘরে শ্রীময়ী দেবীর কাছে এগিয়ে যায় রুদ্র। আমার নাম্বারটা কেন দিয়েছে বখাটে মেয়েটাকে? কাকে? পারমিতাকে? তাছাড়া আর কে হবে? ও মা, আর কদিন পর বিয়ে হবে তোদের, তার আগে একটু কথাবার্তা হবে না? বিয়ে না ঘোড়ার ডিম করবে ওর সঙ্গে, আমি পারবো না। ওসব বিয়েটি আমার জন্য নয়, ভুলে যাও। আমি চললাম ক্লাবে, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। রান্নাঘর থেকে বেরোতে যাবে ঠিক এমন সময়। দেখ বাবু, তুই যার জন্য নিজের জীবনটা থমকে রেখেছিস সে কিন্তু থেমে নেই, সে এগিয়ে গিয়েছে জীবনে অনেকটা, ভুলে গেছে তোকে। তার বিয়ে এই ডিসেম্বরে, এই তো গত সপ্তাহে শুনছিলাম বান্টির মায়ের মুখে। থমকে দাঁড়ায় রুদ্র। বিয়ে? সে বিয়ে করছে? ভুলে গেছে তাহলে রুদ্রকে? কিন্তু রুদ্র কি ভুলতে পেরেছে? এইবার যা করবি, যেই সিদ্ধান্ত নিবি, বুঝে শুনে নিবি। বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান এবং অধিকার দুটোই রয়েছে তোর। রুদ্র ফেরে তার কাকিমণির দিকে। জীবন এভাবে থামিয়ে রেখে কোনো লাভ নেই বাবু। রুদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আসছি আমি। বাড়ির বাইরে বেরিয়ে আসে রুদ্র, হাঁটতে থাকে ক্লাবের দিকে। বাড়ির সামনের রাস্তাটার একেবারে তথৈবচ অবস্থা, জায়গায় জায়গায় পিচ উঠে গর্ত হয়ে গেছে, ওর মধ্যে কাদা জল জমে রয়েছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে জ্বলছে নিভছে। সেদিকে তাকিয়ে থমকে দাঁড়ায় রুদ্র। আজ থেকে কয়েক বছর আগে, বছরের এইরকম একটা সময়ে, ঝিরিঝিরি বৃষ্টিতে এই গলির মধ্যেই তো প্রথমবার তার হাতে হাত রেখেছিল রুদ্র। প্রথমবার কাছে এসেছিল ওরা দুজন, একে অপরের নিঃশ্বাস প্রশ্বাস মিশে গিয়ে আবারও একটা নতুন প্রেমের গল্প তৈরি করেছিল এই আদিম পৃথিবীর বুকে। কিন্তু সেই গল্পটা আজ বড়ই খাপছাড়া রুদ্রর কাছে। একটা অসমাপ্ত গল্প, যেটা হয়তো চাইলেই অন্যরকম হতে পারত, কিন্তু কে চাইল না গল্পটা বদলাতে? কে পালিয়ে গেল? কে হার মেনে নিল সবার প্রথমে? রুদ্র নাকি সে? এসবই ভাবছিল রুদ্র, কিন্তু ভাবনায় ছেদ পড়ল একটা বাইকের শব্দে। এখান থেকে ক্লাবটা স্পষ্ট দেখা যায়। সেখানেই এসে থেমেছে বাইকটা, কিন্তু আসল বিষয় ওটা নয়। বিষয়টা হলো বাইকের পিছন থেকে নামলো একটা মেয়ে, তারপর বাইকে বসে থাকা ছেলেটার সঙ্গে কিসব কথা বলে হাত নেড়ে বিদায় জানালো তাকে। বাইকওয়ালা বাইক ঘুরিয়ে আবার চলে গেল উল্টো দিকের রাস্তাটা ধরে। কিন্তু যতক্ষণ ছেলেটাকে দেখা গেল, ততক্ষণ মেয়েটা ওখানেই দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল সেদিকে। ছেলেটা যখন বাইক নিয়ে সম্পূর্ণ উধাও হয়ে গেল, তখন ক্লাবের ভেতরে প্রবেশ করল। মেয়েটাকে রুদ্র চেনে, খুব ভালো করে চেনে। কিভাবে ভুলবে তাকে? যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে কি? ভোলা কি সম্ভব? এই প্রকৃতি কি রুদ্রকে ভুলে থাকতে দেবে? রুদ্রের বুকের ভেতরটায় কেউ যেন ড্রাম পেটাতে শুরু করলো, এবং তার সঙ্গে মনে হলো চোখের সামনে কেউ যেন পেঁয়াজ কাটছে। সব মিথ্যা ছিল? সব? নাকি সময়ের সঙ্গে সঙ্গে
আমি ওর মন থেকে মুছে গেছি। ভালোবাসা কখনো মুছে যায়? এই তো শালা চুনির বাচ্চা, তোকে রাস্তাতেই পেয়ে গেছি। খুব ব্যস্ত না, খুব ব্যস্ত। শালা 7:30 টাইম মিটিং এর, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব ডায়লগ আওড়াচ্ছ? চল শিগগির। পুঁটি ফোন করে বললো শালা তোর জন্য মিটিং আটকে আছে, তোকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে হবে। চল চল চল। রুদ্রর পিঠের উপরে 2-3 চাঁটি মেরে ক্লাবের দিকে এগিয়ে যায় দীপু। রুদ্র কোনো রকমে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয় হাত দিয়ে। তারপর গুলেশ্বরের পিছু পিছু ক্লাবের পথে রওনা হলো। আচ্ছা চুনি, প্রেম টেম করছিস নাকি? এই বছরের লাইটিং আর প্যান্ডেল যা হচ্ছে না, পাড়ার লোকে আমাদেরকে প্রণাম করে যাবে। শিওর শিওর, তুই লিখে রাখ। যা বলেছিস ভাই, একদম এক ঘর। পুরো রাধাকান্ত সরণি লাইটিং দিয়ে মুড়ে দেব। আচ্ছা চুনি, শুনলাম নাকি তুই প্রেম করছিস? সন্ধ্যা হয়ে গেছে, সামনের সপ্তাহে পুজো। দীপু, রুদ্র আর রিভু দুপুর থেকে ক্লাবেই ছিল। প্যান্ডেল ফ্যান্ডেল সব তৈরি হচ্ছে, সেসব তদারকির দায়িত্বে ওরাই আছে আর কি। সদ্য কলেজ পাশ করা বেকার যুবকদের দ্বারা এইসব কাজই ভালো হয়, কিন্তু এই সন্ধ্যার টাইমটায় সামান্য বিরতি নিয়ে রুদ্রদের বাড়ির ছাদে কোল্ড ড্রিঙ্কস আর চিপস সহযোগে আড্ডা জমিয়েছে। কোল্ড ড্রিঙ্কসটা সবে গলায় ঢেলেছে, এমন সময় দীপুর প্রশ্নটা শুনে বিষম খেল রুদ্র। প্রেম? আমি? ঢং, সব খবর রাখি বে, সব খবর রাখি, বুঝলি? কি ভাবো কি? হ্যাঁ, ডুবে ডুবে জল খাবা আর আমরা টের পাবো না? কি যে বলিস তোরা। দেখো গুরু, বেশি তেল পেঁয়াজি করো না, প্রথম থেকে বলো। আশ্চর্য ছেলে তো, কি বলবো? কবে থেকে চলছে এসব, আর আমাদের বলিসনি কেন রে? জলদি বল, নইলে এই ভর সন্ধ্যাবেলায় ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো, বুঝলি? এমনি তো রেলিং এর ওপরেই বসে আছিস, প্রেম প্রীতি নরকে গিয়ে করবি তখন। রুদ্র একটা ঢোক গেলে, কিন্তু কোনো উত্তর দেয় না, মুখ কাচুমাচু করে বসে থাকে। আর ঠিক এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা রাখা ছিল মাদুরের উপরে। রুদ্রর আত্মারাম খাঁচা ছাড়ার মতো অবস্থা হয়ে যায়। ও দ্রুত রেলিং থেকে নামতে যায়, কিন্তু তার আগেই রিভু ফোনটা নিজের হাতে তুলে নেয়। দেখি তো কি নাম দিয়ে সেভ। লাইফ লাইন। বাবা, ভালোবাসা ছলকে পড়ছে যেন। ফোনটা দিকে দে পুঁটি, ফোনটা দে। রেলিং থেকে নেমে রিভুর হাত থেকে ফোনটা কেড়ে নিতে যায় রুদ্র, কিন্তু দীপু ওকে পিছন থেকে জাপটে ধরে। ফোনটা রিসিভ কর পুটি, ফোনটা রিসিভ কর, ফোনটা লাউডে দে, লাউডে। এই না 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 না, এই। রুদ্রর কথা শেষ হয় না, তার আগেই পুঁটি ফোনটা রিসিভ করে লাউডে দিয়ে দেয়। কি গো, কি করছিলে? এতক্ষণ লাগে ফোন তুলতে? না মানে, ধুর, তোমার শুধু মানে আর মানে। সরি সরি সরি। না একা। এই শোনো না, বলছি আমি একটু বেরোচ্ছি, দরকার আছে, ক্লাবের সামনে দিয়েই যাবো। আমি আসবো, দেখা করবে? এখন তো 7টা বাজে, 8টার মধ্যে ফিরতে হবে আমাকে। এবার তুমি বোঝো কি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে নেবো বুঝে নেবো, কোনো সমস্যা নেই। তা তুমি বেরো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আই লাভ ইউ। কথাটা বলতে গিয়েও গিলে নিল রুদ্র। ও তাকালো পুঁটি আর দীপুর মুখের দিকে। দুজনেই রুদ্রর দিকে তাকিয়ে আছে হাঁ করে। কি হলো? হ্যাঁ মানে, আমিও। তুমিও মানে কি? তুমিও? তো তুমি যেটা বললে সেটাই আর কি। বাবা, লজ্জাবতী একটা। এসো জলদি, আমি বেরোচ্ছি। হ্যাঁ, ফোনটা রেখে দেয় মেয়েটা, আর রাখা মাত্রই দীপুর বাঁধনটা সামান্য ঢিল হয়ে আসে। মেয়েটার গলাটা কেমন যেন চেনা চেনা লাগলো না রে গুল। এই শালা, তুই কি দেবীর সঙ্গে প্রেম করছিস নাকি? মানে ওই আর কি। হ্যাঁ, ওদের দুজনেরই মুখ হাঁ হয়ে যায়। রুদ্র সেই ফাঁকে নিজেকে ছাড়িয়ে রিভুর হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিয়ে নিচের দিকে দৌড় মারে।
দীপু আর রিভুও ছোটে ওর পিছন পিছন। শুয়োরের বাচ্চা বলে নাকি প্রেম করি না। দাঁড়া শালা, দাঁড়া, তুই দাঁড়া। আজকে শালাকে মেরেই ফেলব। ধরতে পারলে তো মারবি। ওদের দুজনের সিঁড়ি দিয়ে নামতে নামতে রুদ্র স্কুটির চাবি নিয়ে পগার পার। কে ধরে ওকে? রুদ্র আর দীপুর পক্ষে তো সম্ভব নয়। ওরা দুজনে নিচে নেমে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। দেখলি তো, আমরা ডাকলে হাজারটা অজুহাত দেয়, শেষে আমরা আসি ওর বাড়িতে। আর দেবী জাস্ট কল করে বলল আমি বেরোচ্ছি, শালাকে ডাকলো না, কিন্তু এদিকে ও কুত্তার মতো লেজ নাড়তে নাড়তে চলে গেল। এই হয় ভাই, এই হয়। শালা মির্জাফর কোথাকার। পুজোর তো আর 1.5 মাস মতো বাকি, কিন্তু এই বছর মায়ের প্রতিমা তৈরির কাজই এখনো শুরু হয়নি। দাদু, আরে এই বছর একটু অদল বদল হোক। ক্লাব ঘর ভর্তি লোকের মধ্যে দীপু চেঁচিয়ে ওঠে। সবার দৃষ্টি এতক্ষণ গপু দাদুর দিকেই ছিল, কিন্তু এইবার দীপুর দিকে ফিরল সেই দৃষ্টি। অদল বদল মানে মায়ের প্রতিমা এবার একটু অদল বদল হোক। প্রত্যেক বছর তো ক্লাবে মায়ের প্রতিমা আমার বাবা তৈরি করে, কিন্তু এই বছর কাজের বেশি চাপ থাকায় বাবা এখনো কাজে হাত লাগাতে পারেনি। তাই এই বছর আমি প্রতিমা বানাবো। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। কিন্তু দাদু, এই আমি বানালে কিন্তু একটু অদল বদল হবেই। ট্র্যাডিশনাল প্রতিমা মানে একচালা প্রতিমা নয়, প্রতিমা হবে থিম বেসড। একচালা প্রতিমা নয়? সে কি, এত বছর পুজো হয়ে আসছে। সেটাই তো দাদু, এতদিন হয়ে আসছে, আর কতদিন হবে। বদল আনাটা দরকার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়াটা নেসেসারি। প্রতিমার ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য। এই তুই থামতো। ক্লাবে যেমন প্রতিমা হয় তেমনই হবে। সবকিছু সময়ের সঙ্গে বদলাতে হবে? কে বলেছে? কে দিব্যি দিয়েছে হ্যাঁ, যে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলাতে হবে? না বদলে থাকা যায় না? রুদ্র এতক্ষণ চুপ করেছিল, একটা শব্দও করছিল না, কিন্তু এইবার দীপুর মুখে সময়ের সঙ্গে বদলে যাওয়ার কথাটা শুনতেই ওর ভেতরে যেন কেউ আগুন লাগিয়ে দিল। রুদ্র এক প্রকার গর্জে ওঠে। ওর কথাটা শুনে সবাই চুপ করে থাকলেও দেবী হো হো করে হেসে ওঠে। এই তোর আবার কি হলো রে? না মানে কিছুই না, আসলে গিরগিটিরাও আজকাল রং না বদলানোর কথা বলে, সেটাই শুনে হাসি পেল আর কি। ফিসফিসিয়ে বললেও কথাটা যে রুদ্রর কান অবধি ঠিকই পৌঁছেছে সেটা রুদ্রর চোয়াল শক্ত হওয়া দেখে স্পষ্ট বুঝতে পারল দেবী। বেশ হয়েছে, মনে মনে খুশিই হলো সে। কিরে চুনি, সমস্যাটা কি বলতো? সময়ের সঙ্গে সঙ্গে বদলানো উচিত, সত্যি বদলানো উচিত। প্রোগ্রেস ইজ ইম্পর্টেন্ট। পুরনো কিছু নিয়ে থেমে থাকা উচিত নয়, কিন্তু ভালোবাসাও কি বদলানো যায় সময়ের সঙ্গে? কিভাবে? ওই একটাই জিনিস রয়েছে যেটার কোনো বদল হয় না, সম্ভব নয়। ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট হয় না যে পুরনো হয়ে গেছে এবার নতুন দরকার। বরং দিন বাড়লে, দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। আর যদি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভালোবাসাও বদলে যায় তাহলে সেটা ভালোবাসা নয়, নাটক। মেঝের দিকে তাকিয়ে এক প্রকার গড়গড় করেই বলে গেল কথাগুলো রুদ্র। দীপু হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। লে, কথা হচ্ছে পুজো নিয়ে, আর ছেলে ভালোবাসা নিয়ে স্পিচ দিয়ে গেল। বাই দা ওয়ে দেবী, কথাগুলো কিন্তু তোকেই শোনালো, শুনলি তো? না শুনিনি। ডিসকাস্টিং। ভাই তুই কি বলতে চাইছিস ভাই? ভালোবাসা, বদল, সময়, আমার তো মাথাতেই ঢুকছে না কিছু। যতদূর মনে পড়ছে প্রতিমা নিয়ে কথা হচ্ছিল না? রুদ্র একটা ঢোক গেলে, তারপর বড় করে একটা শ্বাস নেয়। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নিয়ে সে বলে, বদল চাইছিস তুই, তাই তো? তাহলে প্যান্ডেলে থিম করা হোক। মায়ের প্রতিমা বদলানোর কোনো দরকার নেই। একচালা প্রতিমা ভালোবাসা আমাদের কাছে, আর ভালোবাসার রিপ্লেসমেন্ট হয় না, এটাই বলতে চাইছি। রুদ্রর সঙ্গে আমি একমত। মা আমাদের ভালোবাসা। মাকে আমরা এভাবেই দেখে অভ্যস্ত, এভাবেই আমরা মাকে ভালোবাসি। তাই কোনো অদল বদলের ইচ্ছা হলে প্যান্ডেল নিয়ে হোক
লাইটিং নিয়ে হোক, আর সেই সব কিছুর দায়িত্ব তোকেই দিলাম। যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সাজা। আরে চুমু দাদু, চুমু চুমু। এরপরেও আরো ঘন্টাখানেক মিটিং চলল। কি থিম হবে, টোটাল বাজেট কত, কে কত চাঁদা দেবে, আরো নানা বিষয়ে আলোচনা হলো। কিন্তু রুদ্র যেন আলোচনার মধ্যে থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কোনো কথাই ওর কান থেকে মস্তিষ্ক অবধি পৌঁছচ্ছিল না। ক্লাবে ঢোকার আগের সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল, আর বর্তমানে সবকিছু হয়ে উঠছিল আবছা। কানের মধ্যে বারবার বাজছিল একটাই কথা, না মানে কিছুই না, আসলে গিরগিটিরাও আজকাল রং না বদলানোর কথা বলে, সেটাই শুনে হাসি পেল আর কি। গিরগিটি? রুদ্র? যেই রুদ্র এখনো অপেক্ষা করে তার জন্য, যেই রুদ্র এখনো আশাবাদী যে দেবীর মনে একটু হলেও তার জন্য ভালোবাসা বাকি রয়েছে, সেই রুদ্র গিরগিটি? আচ্ছা, তুমি আমায় কেন ভালোবাসো? মানে কি দেখলে হঠাৎ আমার মধ্যে? দেবীর কপালে একটা চুমু খায় রুদ্র। আমার চোখ তোমার মধ্যে কিচ্ছু দেখেনি, আমার মন তোমায় খুঁজে নিয়েছে, অনুভব করেছে তুমি সে ব্যক্তি যার জন্য হৃদয়ের এত বড় একটা জায়গা এত বছর ফাঁকা পড়েছিল, নির্জন মরুভূমির মতো। তুমি সেই জায়গায় বসবাস করলে, আবার হয়তো বৃষ্টি নামবে, মাটি উর্বর হয়ে উঠবে, ফুল ফুটবে, তাই তোমায় ভালোবেসেছি। সপ্তমীর রাত, পাড়ার সবাই কম বেশি ঘুরতে বেরিয়েছে, নয়তো ক্লাবে মণ্ডপের কাছে রয়েছে। দেবী আর রুদ্র ওখানে ছিল বেশ কিছুক্ষণ। কুইজ, গান, আবৃত্তি, নাচ, অনেক কিছুই হলো সন্ধ্যা থেকে। সেসব পার্ট চুকিয়ে সবার চোখের আড়ালে দুজন চুপি চুপি পালিয়ে এসেছে গপু দাদুর বাড়ির ছাদে। ছাদে মাদুর পাতাই ছিল বিকাল থেকে। সেখানেই আকাশের দিকে তাকিয়ে শুয়ে রয়েছে রুদ্র, আর রুদ্রর বুকের ওপরে মাথা রেখে শুয়ে রয়েছে দেবী। ঢং, ওসব আবার হয় নাকি? প্রথম প্রথম ওরম লাগছে, কদিন পর বলবে আমার জন্যই ওই ফুলের বাগান নষ্ট হচ্ছে, ব্রেকআপ। হাসছো যে বড়? তোমার কথা শুনে খারাপ কি বললাম? সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, তুমিও বদলে যেতেই পারো, কিছুই বলা যায় না। রুদ্র একটা বড় করে শ্বাস নেয়। আমার চারপাশটা হাতে গোনা গুটি কতক মানুষজনকে নিয়ে ঘেরা, জানো তো? কারণ আমি আমার জীবনে অনেক মানুষজনকে চাই না, তাই কাউকে আমার জীবনে প্রবেশ করতেও দিই না। কিন্তু যাদেরকে দিই তাদেরকে আমি সারা জীবনের জন্যই জায়গা দিই, কখনো নিজের থেকে আলাদা করি না। তারা যদি বোর হয়ে চলে যায় সেটা অন্য বিষয়, কিন্তু আমার তরফ থেকে প্রথম দিনটাতেও তার জন্য যতটা ভালোবাসা সম্মান ছিল ততটাই থাকে। তারা চলে গেলে আমি ভেঙে পড়ি, কষ্ট পাই, যথাসাধ্য চেষ্টা করি আটকে রাখার তাদের, কারণ তাদের কাছে হয়তো আমি তখন ইউজলেস, কিন্তু আমার কাছে এই ছোট্ট পরিসরযুক্ত হৃদয়ের কাছে তাদের মূল্য অনেক। সময়ের সঙ্গে বদল অবশ্যই ঘটে, বদলানো উচিত, সত্যিই বদলানো উচিত, না বদলালে এগোনো সম্ভব নয়। অ্যান্ড প্রোগ্রেস ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ। কিন্তু সঙ্গে থাকার কথা দিয়ে একটা সময় পরে সেই মানুষকে একা ফেলে রেখে নিজে এগিয়ে যাওয়াটা প্রোগ্রেস নয়। তার ভুল ত্রুটি শুধরে তাকে সঙ্গে নিয়ে এগোনোটা প্রোগ্রেস আমার কাছে। কারণ জীবনে যত যাই হয়ে যাক না কেন, ভালোবাসার বদল হয় না। যদি পুরো জার্নিতে সঙ্গে থাকার ক্যাপাবিলিটি কিংবা মেন্টাল স্ট্রেংথ না থাকে, তাহলে ভালোবাসি বলে দুদিনের জন্য কাছে আসাই উচিত নয়।
দেবী আরো শক্ত করে আঁকড়ে ধরে রুদ্রকে। আমিও ভালোবাসি, আমায় কখনো ছেড়ে যেও না দেবী। তোমাকে আমি আমার এই ছোট্ট পৃথিবীর শীর্ষে স্থান দিয়েছি, কারণ আমি জানি তুমি মিথ্যে প্রতিশ্রুতি দাওনি আমায়। তুমি অন্যদের মতো ছেড়ে যাবে না। আমি তো আছি, কোথায় যাব তোমায় ছেড়ে? চোখের কোণাটা ভিজে উঠল দেবীর। প্রায় 8টা বছর কেটে যাচ্ছে, তবুও প্রতি মুহূর্তে বারে বারে কেন মনে পড়ে রুদ্রর কথা। কেন? রুদ্র তো জীবনে অনেক দূরে এগিয়ে গেছে। এই তো কদিন আগেই শুনছিল রুদ্রর নাকি বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু দেবী কেন এগোতে পারছে না? কেন শুধু দেবীই মনে রাখবে? কেন শুধু তাকেই কষ্ট পেতে হবে? দেবী নিজে একজন স্কুল টিচার, ফলে নিজের দায়িত্ব সে নিজেই নিতে পারে। তবুও বাবা বিয়ের জন্য ফোর্স করছিল কদিন ধরে খুব। ছেলে পুলিশ অফিসার, নাম আদিত্য ভরদ্বাজ। দুদিন হলো ছেলেটার সঙ্গে দেখা করছে দেবী, কিন্তু যতবার দেখা করছে ততবার ওর মনের মধ্যে দ্বন্দ্ব চলছে। না, অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে। বারবার নিজেকে প্রশ্ন করছে দেবী, এটা সে ঠিক করছে তো? সে তো ভালোবেসেছিল রুদ্রকে এবং এখনো বাসে, কিন্তু রুদ্র তাকে ভুলে গিয়েছে বলে সেও ভুলে যাবে? ভালোবাসা কি এইরকম হয়? ভালোবাসা তো একজনের সঙ্গেই হয়, তাহলে অন্যের কাছে নিজেকে সমর্পণ করবে কিভাবে দেবী? সে তো অনেক আগেই রুদ্রর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। রুদ্রর বুকের মধ্যে খুঁজে নিয়েছে শান্তির নীড়। এখন সে অন্যের বুকে কিভাবে মাথা রাখতে পারে? ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এবং কেউ কাউকে ভালোবাসলে তার উপরে সেই ভুলের জন্য রাগ হতেই পারে না তাও নয়। রাগ হবে, ঝামেলা হবে, মতের অমিল হবেই, কিন্তু পরক্ষণে নিজের দোষ স্বীকার করে নিলেই সব রাগ অভিমান ভেঙে চুরমার হয়ে যেতেও সময় লাগে না। কারণ রাগ অভিমান বড় নয়, ভালোবাসা তার চেয়েও বড়, সবচেয়ে বড়। দেবী তো অপেক্ষা করে এখনো। সে ভাবে রুদ্র আসবে একদিন, কিন্তু রুদ্র তো তাকে ভুলেই গিয়েছে। বিছানার উপরে উঠে বসে দেবী। এখন ঘড়িতে রাত 2:45 বাজে। আর ঘুম আসবে না। এটা নতুন নয়, গত 8 বছর ধরে এই ঘটনাই ঘটে চলেছে দেবীর সঙ্গে। এমনিতেই ঘুম আসতে চায় না, ঘুমোতে ঘুমোতে 1:30 বেজে যায়। তারপর ঘুমটা যখন আসে তখন পুরনো স্মৃতি স্বপ্নের মধ্যেও তাড়া করতে শুরু করে তাকে। বালিশ ভিজে যায় চোখের জলে, ঘুম ভেঙে যায়। ঘন্টার পর ঘন্টা হাত পা কাঁপতে থাকে, বুকের ভেতরে একটা ছটফটানি শুরু হয়, এবং তারপর একটা সময় সূর্যের আলো ফোটে। আর সেভাবে ঘুমানো হয় না দেবীর। একটা বারের জন্য কি আমার কথা মনে পড়ে না তোমার? একটা বারের জন্য না? দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেলে দেবী। লোকে বলে কাঁদলে নাকি হালকা লাগে, দুঃখও নাকি কান্নার সঙ্গে বার হয়ে যায়। তাহলে এই 8 বছরে দেবীর মনের ভেতরে জমে থাকা দুঃখগুলো বার হয়ে যায়নি কেন? কেন বুকের ভেতরটা প্রতি মুহূর্তে ভার হয়ে থাকে? তাহলে কি দেবীর ভেতরে জমে থাকা দুঃখগুলো মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি বড়, যে এতদিন ধরে কেঁদেও দুঃখ ফুরোচ্ছে না? এই শেষ রাতে খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে একটা
সিগারেট ধরালো রুদ্র। তারপর বড় করে একটা টান দিয়ে ধোঁয়াটা উড়িয়ে দিল শূন্যে। চেয়ে রইল সেই উড়ে যেতে থাকা ধোঁয়াগুলোর দিকে। অন্য বছরে এইরকম সময় শিউলি ছাতিমের গন্ধে ভরে থাকে পরিবেশ, কিন্তু এই বছরে শিউলি ফুল কিংবা ছাতিম ফুলের গন্ধ ভাসছে না বাতাসে। বৃষ্টির দাপটে সবটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টির দাপটে স্মৃতি নষ্ট হয় না কেন? কেন বৃষ্টির দাপটে স্মৃতিরা আরো বেশি করে ফিরে ফিরে আসে? স্মৃতিদের কিভাবে নষ্ট করতে হয় তাহলে? তবে কি স্মৃতিদের কীটনাশক দিয়ে খুন করতে হয়? কিন্তু নাম কি সেই কীটনাশকের? কোথায় পাবে সেই কীটনাশক রুদ্র? রুদ্রর কানের মধ্যে বাজতে থাকলো অনেকগুলো বছর আগে দেবীর বলা একটা কথা। আমি তো আছি, কোথায় যাব তোমার ছেড়ে? কি দরকার ছিল? কথা যখন রাখতেই পারবে না, তখন কথা দেওয়ার কোনো দরকার ছিল কি? ভাই, তুই আর মেয়ে পেলি না, শেষে কিনা হাড়ির মেয়ের সঙ্গে প্রেম করতে গেলি। হাড়ি যদি একবার জানতে পারে না, প্রেম টেম তো মানবেই না, উল্টে জ্যান্ত কবর দিয়ে দেবে তোকেই বলে দিলাম। প্রেম করতে হলে নিজের অকাত বুঝে করবি তো। হাঁড়িকে কি ও চেনে না নাকি? আমাদেরকে চেনাতে হবে কেন? হাঁড়ি ওরফে রঘুনাথ সিংহ আগে মিলিটারিতে ছিলেন ভদ্রলোক, কিন্তু ডান পায়ে গুরুতর চোট পাওয়ায় আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়েছিল। এখন ইট বালি পাথর এসবের ব্যবসা করেন। বলাই বাহুল্য রমরমিয়ে চলছে তার বর্তমান ব্যবসা। বহুত ধন সম্পত্তির মালিক ভদ্রলোক, এবং সেই থেকেই বোধহয় একটা অহংকারের সৃষ্টি হয়েছে। কাউকে তোয়াক্কা করেন না, রাগী, জেদি, এবং মুখখানা সবসময় হাঁড়ির মতো করে রাখেন, যেন এই বুঝি কাউকে মেরে বালি চাপা দিয়ে দেবেন। ঠিক এই কারণেই লোকজন ওনার পিছনে ওনাকে হাঁড়ি বলেই ডাকে। তোদের দাবিটা কি একটু পরিষ্কার করে বলবি? এই দেখো গুরু, ওর বাপ জীবনও মানবে না এই সম্পর্ক। হ্যাঁ, আর দেবী ওর বাপের মতের বাইরে বেরিয়ে তোর সঙ্গে আসবেও না। মেয়েরা এইরকমই হয়। তাই ভালো কথা বলছি, সময় থাকতে থাকতে কেটে পড়ো, পরে কিন্তু কেঁদেও কুল কিনারা করতে পারবে না। হ্যাঁ, তখন তুমি বলবা আমি পারবো না তোমায় ছাড়া থাকতে, আর হাঁড়ি পিছন থেকে বলবে আমি বাঁশ নিয়ে আসছি, দাঁড়া। ক্লাবে জোর কদমে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। আজকে সন্ধ্যার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে বলে অনুমান করা যায়। ওরা তিনজন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা তদারকি করছে। তোর একটু দাঁড়া, আমি আসছি, বুঝলি তো? কোথায় যাবি এই ভর দুপুরে? রুদ্র মিচকি হাসে, ওই একটু দেখা করে আসি। দেবী বললো দেখা করতে। এতক্ষণ ধরে আমরা কি বললাম তোকে? কিচ্ছু কানে গেল না। আর ওসব কিচ্ছু হবে না, চিল, সব ম্যানেজ হয়ে যাবে। দেবী আমায় ভালোবাসে আর আমিও ভালোবাসি। কাকু ঠিক মেনে নেবে, চাপ নেই, চিল চিল। বাবা, হাঁড়ি থেকে ডাইরেক্ট কাকু? হে, ওই আর কি, কোন দিন আবার কাকু থেকে বাবাও হয়ে যাবে। দেখ ভাই, আবারও বলছি, দেবী ভালো মেয়ে হতে পারে, কিন্তু হাঁড়ি একেবারে সুবিধার না। হাতে অনেক ছেলেপিলেও আছে ওর, আর তারা হাঁড়ির অর্ডারে যা খুশি তাই করতে পারে। দেবীর সঙ্গে প্রেম করতে যাস না। ছেড়ে দে পুটি, ছেড়ে দে, করতে দে, করতে দে। ওসব বয়সের দোষ, আর কিচ্ছু না, থেকেই শিখুক। সেই ভালো, সেই ভালো, বাই। 32 পাটি দাঁত বার করে স্কুটিটা স্টার্ট দিয়েই হাওয়া হয়ে গেল রুদ্র। গুলেশ্বর আর পুটি দাঁড়িয়ে রইল সেখানে। আমার কিন্তু চিন্তা হচ্ছে গুল। আরে চিন্তা করে লাভ নেই পুটি, যদ্দূর বুঝলাম প্রেমটা হচ্ছে হাগার মতন, যখন পায় তখন থামানো যায় না। দেখলি না, এত করে বোঝালাম তাও শালা শুনলো না। কিন্তু তুই একবার ভবিষ্যৎটা ভেবে দেখেছিস? আর ভেবে আর কি হবে, এখন আমাদের হাতের বাইরে বেরিয়ে গিয়েছে ব্যাপারটা। শুধু দর্শকের মতন দেখতে পারি, যা করার ভগবান আর ওরা দুজনাই করবে। যদি থাকার হয় থাকবে, নয়তো হাঁড়ির কাছে কেলান খেয়ে সারা জীবনের মতন প্রেম করার মাথাতেও আসবে না।
এই চুনি, এই 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 কতবার কল করছি, হ্যাঁ কতবার কল করছি? চিৎকার করতে করতে রুদ্রদের বাড়ির বারান্দায় ঢুকে আসলো দীপু, ওরফে গুলেশ্বর। রুদ্র খাবার টেবিলে বসে সকালের জলখাবার সারছিল। রবিবার, তাই আজকে সকাল সকাল শ্রীময়ী দেবী লুচি ভেজেছেন। জলখাবারে রয়েছে লুচি আর আলুর তরকারি। কিরে গুল, আয় দাঁড়িয়ে রইলি যে, বস বস, 4টে গরম গরম লুচি খা। গরম গরম লুচির কথা শুনে দীপুর পেটের ভেতরটা কেমন যেন খালি খালি হয়ে যেতে শুরু করলো। যত খালি হবে তত বেশি খাওয়া হবে। যেই রাগটা নিয়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল সেইটা যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। একটা চেয়ার টেনে বসে পড়লো টেবিলের সামনে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, হ্যাঁ ওসব নিয়ে চিন্তা করো না। এসেছি যখন তোমার হাতে লুচি আর আলুর তরকারি তো খেয়ে যাবই। 4টে কেন, 8টাও খেয়ে নিতে পারি। আরে তোমার হাতের রান্না কতদিন খাওয়া হয় না বলো তো? শ্রীময়ী দেবী হাসলেন। আর তো আসিসই না, খাবি কিভাবে? দাঁড়া, নিয়ে আসছি। শ্রীময়ী দেবী চলে যান রান্নাঘরের দিকে। রুদ্র যেন দীপুকে দেখতেই পাচ্ছে না, এমন ভান করে খেতে থাকে চুপচাপ। কি হলো, কোনো উত্তর নেই কেন? জিপটা কেউ টেনে ছিঁড়ে দিল নাকি? কি শুনতে চাইছিস? ফোনটা তুলতে কি হয় আজকাল, হ্যাঁ? কখনো ফোনে পাওয়া যায় না কেন? ব্যস্ত থাকি। হ্যাঁ জানি, তুমি এখন বহুত বড় ট্রাভেল ব্লগার, তোমার বহুত ফ্যান বেস, পাবলিক ফিগার তুমি। বাড়িতেও ফিরে সময় নেই হাতে, তোমার আবার মার্বেলের ব্যবসাও রয়েছে। সবই যখন জানিস তখন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে কি? প্রয়োজন আছে। হঠাৎ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিল পুঁটি। কাকিমা, আমার জন্য 4টে লুচি এনো। অনেক বছর হলো খাইনি তোমার হাতের লুচি তরকারি। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো রে? সূর্য ওঠেনি, আজ মেঘ করেছে। আমার হয়ে গেছে খাওয়া, উঠলাম। শেষ লুচির টুকরোটা মুখের মধ্যে চালান করে রুদ্র উঠে পড়লো চেয়ার ছেড়ে। রুদ্র হাত ধুয়ে সিঁড়ি বেয়ে ওপরের ঘরের দিকে এগিয়ে গেল। ওপরের মোট 2টো ঘর, একটাতে রুদ্র থাকে আর অন্যটা ওর স্টুডিও বলা যায়। ওখানেই ওর সোশ্যাল মিডিয়ার সমস্ত কাজকাম হয় আর কি। চিন্তা নেই, যেখানে যাবি যা, আমরাও খেয়ে আসছি সেইখানেই। তোমার তেল পেঁয়াজি ছোটাচ্ছি আজকে। রুদ্র কোনো উত্তর না দিয়ে স্টুডিও রুমের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে অলরেডি সৈকত কাজে লেগে পড়েছে। সৈকত হচ্ছে সেই ব্যক্তি যে রুদ্রর সমস্ত ভিডিও এডিট করে। বড্ড কাজের ছেলে, শান্ত স্বভাবের, কথা কম, কাজ বেশি মেন্টালিটি নিয়ে চলে সবসময়। কদিন আগেই রুদ্র বাইক নিয়ে লাদাখ গিয়েছিল। ওটা একটা বড় ডকুমেন্টারি সিরিজ হিসেবে আপলোড করবে সে। ওটারই এডিটিং চলছে আপাতত। সৈকতের পাশে বসে খুঁটিনাটি দেখতে লাগলো রুদ্র। ওই ড্রোন শ্যুটটা প্রথমে অ্যাড করবি খানিকটা, ওটাতেই ভিউয়ার্সরা আটকাবে, বুঝতে পারলি? হ্যাঁ। এভাবেই 15-20 মিনিট কেটেছে কি কাটেনি, পুনরায় 2 মক্কেলের আবির্ভাব। তুই কি ভদ্রলোকের মতনই ব্যবহার করবি, নাকি আমরা এইবার অভদ্রদের মতো আচরণ শুরু করবো? হ্যাঁ। আচমকা এইরকম চিৎকার শুনে সৈকত হকচকিয়ে যায়। সে এডিটিং থামিয়ে রসগোল্লার মতো চোখ করে দরজার দিকে তাকিয়ে থাকে। দেখে একটা হারলিকলিকে দুধের মতো ফর্সা ব্যক্তি আর অন্যজন একদম তার বিপরীত। দুজনেরই বয়স প্রায় 1। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকে আসছে। বহুত দেখে নিয়েছি তোমার নকশা, বহুত। ব্রেকআপ হয়েছে হানির মেয়ের সঙ্গে, আর 8 বছর ধরে আমাদের পাত্তা দেওয়া বন্ধ। ফোনে পাওয়া যায় না, কোনো খোঁজ খবর নেই, শুধু রাস্তায় দেখা হলে হাই হ্যালো আর তারপরে বাই। এতদিন কিন্তু কিচ্ছু বলিনি। মাইরি বলছি, আর নেওয়া যাচ্ছে না। আজকে হয় ইস্পার না হয় উস্পার। এ ভাই, এই দেখছিস না বড়দের মধ্যে কথা চলছে? যা জলদি পালা এখান থেকে। ওসব এডিটিং ফেডিটিং পরে করতেও পারবি, যা। আবার নাও করতে হতে পারে। যদি তোর বস বেঁচেই না থাকে তাহলে কার জন্য এডিটিং করবি? তুই এখনো বসে আছিস? উঠবি কিনা আমি মনিটর ভাঙবো। একটা চেয়ার তুলে মনিটরের দিকে তাক করে দিব। সৈকত ভয়ে কাঠ হয়ে যায়। এই করছিসটা কি? এখনো তো কিচ্ছু শুরু করিনি, এইবার করবো। ভেঙে ফেল তো এইগুলো। এই কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ভাই সৈকত, তুই কিছুক্ষণ আমার ঘরে গিয়ে ওয়েট কর, আমি ডেকে নিচ্ছি তোকে, ঠিক আছে? যা। সৈকত আর বসে থাকে না, সুরসুর করে দ্রুত দরজার দিকে পা বাড়ায়। এই তো সোনা ভাই আমাদের, যাও যাও ওই ঘরে গিয়ে রেস্ট নাও, বহুত খাটনি করেছো। এসিটা চালিয়ে নিস, তোদের তো আবার এসি ছাড়া চলে না। এই 7 সকালেও এসি চালিয়ে কাজ করছিলি। ভাট বকিস না,
কি চাস সেটা বল। গলা নামিয়ে কথা বলবি তুই, এই বলে দিলাম। গলা তুলবো আমরা, তুই শুধু শুনবি, বুঝলি? দুজন দুটো চেয়ার টেনে নিয়ে রুদ্রের মুখোমুখি বসলো। দুজনের ভুরু দুটো কুঁচকে রয়েছে, কপালেও ভাঁজ। রুদ্র বুঝতে পারলো উল্টো পাল্টা কিছু বললেই ধূপধাপ ঘুষি খেয়ে যেতে পারে। সে একটা ঢোক গিলে চুপচাপ বসে রইল। শোনো বাবা দেবদাস, প্রেমের ছ্যাঁকা খেয়েছো বুঝলাম, কিন্তু ছ্যাঁকাটা তো আর আমরা দিইনি, হাড়ির মেয়ে আমরা কি করেছি বে? আর তার মাঝে 8টা বছর কেটে গেছে। সময় গড়ালেও ভালোবাসা পূর্ণ হয় না। আগেও বলেছি, আবারও তোকে জ্ঞান দিতে বলেছি? হ্যাঁ, আমাদের কথা এখনো শেষ হয়নি, বুঝলি? আমরা বলবো, তুই শুধু শুনতে থাক চুপচাপ, একটা শব্দও করবি না। রুদ্র বুঝতেও পারেনি এভাবে হঠাৎ করেই চর খেয়ে যাবে। সে হতভম্ব হয়ে বসে রইল। তা কোথায় ছিলাম? ওই তো মাঝে 8টা বছর কেটে গেল। হ্যাঁ, মাঝে 8টা বছরও কেটে গেছে। তুই ভুলিসনি, কারণ তুই বোকাচো। না, কন্ট্রোল, আমার খিস্তি দেওয়া বারণ আছে। তুই ভুলিসনি, কিন্তু ওদিকে হাড়ির মেয়ে তো ভুলে গেছে, পুরো ভুলে মেরে দিয়েছে তোকে। এই তো গত কয়েকদিন ধরেই দেখছিলাম একটা বেশ লাল টুকটুকে ফুটফুটে ছোকরার সঙ্গে বাইকে করে ঘুরছিল। কালকে ক্লাবে জিজ্ঞাসা করলাম দেবীকে, বললো ওর সঙ্গে ওই ছেলেটার বিয়ে ঠিক করেছে হাড়ি। দেবীও রাজি। এগুলো জানি আমি, প্লিজ অন্য কিছু থাকলে বল, নয়তো বলিস না। আমার সব শুনতে ভাল লাগছে না। আচ্ছা বেশ, ওসব বলছি না, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্তটা হচ্ছে এই 1-1.5 মাস, মানে পুজো শেষ হওয়া অবধি তুই আমাদের সঙ্গে কাটাবি। বিগত কয়েক বছরের মতন ঠাকুর দেখে পালিয়ে আসলে হবে না। অসম্ভব। আমি নেক্সট উইকে মেঘালয় যাচ্ছি, ওখান থেকে সোজা নাগাল্যান্ড, তারপরে আরো কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। অনেক শুট করতে হবে, অনেক ঘুরতে হবে। পুজোতে এখানে থাকবো কিনা জানি না, না থাকার চান্স সবচেয়ে বেশি। পায়ে কি খুল লাগানো আছে তোর? এক জায়গায় মন টেকে না? তুই পুজোতেও পাড়ায় থাকবি না? আমি না থাকলে কারো কিছু এসে যাবে না, সবাই সবার মতো ভালোই আছে। আর তাছাড়া পাড়ার পুজোতে মেতে থাকার চেয়ে আমার শুটগুলো বেশি ইম্পর্টেন্ট। সো তোরা এনজয় কর না, তোরা করলেও যা, আমি করলেও তাই, একই ব্যাপার। তুই কিন্তু এইবার মায়ের অপমান করছিস চুনি। ছাড় পুটি, ছেড়ে দে, যে যেটা ভালো বোঝে সে সেটাই করুক। চল আমরা বরং যাই, ওর কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয়, চল। আসছি রে চুনি। দীপু উঠে দাঁড়ায়। রিভু কিছুক্ষণ তাকিয়ে থাকে রুদ্রর দিকে, তারপর সেও উঠে দাঁড়ায়। পাল্টে গিয়েছিস চুনি, অনেকটা পাল্টে গেছিস। রুদ্র মাথা নিচু করে বসেছিল, এবার চাইল রিভুর দিকে। একটা দীর্ঘশ্বাস বেরোনোর পর ঠোঁটে ফুটে উঠল একটা হাসি। কোনো কথা হলো না আর কারোর মধ্যে। রিভু আর দীপু ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরের মধ্যে একা বসে থাকলো রুদ্র। চুনি পাল্টে যায়নি রে, চুনি মারা গেছে। অথচ গতকাল অবধিও চুনি বেঁচে ছিল। হ্যাঁ, হয়তো প্রাণ ফুরিয়ে এসেছিল অনেকটাই, তবুও বেঁচে তো ছিল। কিন্তু কাল সেই প্রাণটুকুও খাঁচা ছেড়ে দূরে আকাশে উড়ে চলে গেছে। তাই মৃত চুনির এই পাড়ার পুজোতে না থাকলেও চলবে। মিটিং এর পরে কেটে গেছে 2 সপ্তাহ। ক্লাবের সামনে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। স্কুল থেকে যাতায়াতের পথে রোজ দেখছে দেবী। এই বছরে আবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, থিম করা হবে মুর্শিদাবাদের কাঠগোলা প্যালেস। অন্য বছরে সামান্য প্যান্ডেল লাইটিং করে পুজো হয়, কিন্তু এইবার দীপুর কথায় থিম তৈরি হচ্ছে। পুরো দায়িত্বটা এই বছরে দীপুই নিয়েছে, প্রতিমা তৈরি থেকে শুরু করে সবকিছু। সঙ্গে অবশ্য রিভুও রয়েছে, কিন্তু প্ল্যানিং পুরোটাই হচ্ছে দীপুর মস্তিষ্ক প্রসূত। আর প্রতিমা তো সে নিজেই নিজের হাতে তৈরি করছে। কাল পরশুর মধ্যেই বোধহয় প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। রাস্তার মোড়টায় টোটো থেকে নেমে পড়ে আসা বিকেলের কমলা আলো গায়ে মেখে ক্লাবের সামনে দিয়ে বাড়ির দিকে হেঁটে আসতে আসতে এসবই ভাবছিল দেবী। হঠাৎ সে দেখতে পেল গপু দাদুকে।
হাতে একটা লাঠি নিয়ে বাঁশগুলোর সামনে দাঁড়িয়ে আছে। বাঁশগুলোর মধ্যে দিয়ে যেন স্মৃতির কোনো একটা পুরাতন পাতায় নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টায় রয়েছেন তিনি। বোধহয় নিজের ছেলেবেলা, পুজোর এই সময়টা নিয়ে দেবীর মনের কোণে অনেক স্মৃতি জমা হয়ে আছে। একটা সময় প্যান্ডেলের বাঁশ পড়লেই দীপুদের সঙ্গে রুদ্রও থাকতো এখানে। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে লাইটিং কিরকম হবে সবটা দেখত। ওই দিনগুলোতে রুদ্র এখানেই থাকতো সারাদিন, আর দেবী অজস্র কাজের বাহানায় বারে বারে ক্লাবের সামনে দিয়ে যাতায়াত করত। বেশিরভাগ সময় কথা হতো না, শুধুই চোখাচোখি হতো, আর সবার চোখে ফাঁকি দিয়ে মিচকি হাসি। সন্ধ্যার সময়টায় ফাঁকা রাস্তা থাকলে কথা হতো, হাতে হাত রেখে খানিকটা পথ হাঁটা হতো। স্কুটির পিছনে বসে ঘন্টা খানেকের জন্য সমস্ত কিছু থেকে হারিয়ে যাওয়াও হতো। এখন সেসব অতীত। রুদ্র পাল্টে গেছে, ভুলে গেছে দেবীকে। আজকাল স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে কবিতা টবিতাও লিখতে শুরু করেছিস নাকি রে? দেবীর চটক ভাঙে। সে দেখে কখন যেন দীপু এসে দাঁড়িয়েছে ওর পাশে, হাতে পায়ে কাঁদা, পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। কাজ করছিল বোধহয়, সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছে এখানে। ওদের মাটির প্রতিমা বানানোর ব্যবসা রয়েছে, ফলে বছরের এই সময়টায় প্রচন্ড চাপ থাকে। ওর ওই হাড় লিকলিকে চেহারায় যেন আরো মাংসের ঘাটতি দেখা দিয়েছে, চোখের নিচেও কালি। আর লেখাটাকা ছাপা হলে দিস, পড়বো। আমি কবিতা লিখি না। লিখিস না? তাহলে কি এত ভাবছিলিস ওভাবে? ওই রকম তো কবিরাই ভাবে। যা ভাবছিলাম। তোর জন্য কাজ আছে, নিজের কাজটা কর না। বটে বটে, শালা দুটোই এক। তোদের না মাথার তার নড়ে গিয়েছে। ওই মালটা তো পুরোই গেছে। সামনে পুজো, আর উনি নাগাল্যান্ড, মেঘালয় আরো কোথাও কোথাও শুট করে বেড়াচ্ছেন। পুজোতেও নাকি থাকতে পারবেন না। যত সব, তোদের পাল্লায় থাকতেই নেই, আর তাই নিজের কাজটাই করছি। এই দেখ না, কাজের জন্যই এসেছি ক্লাবে, তোর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে না। বলে নাকি নিজের কাজ কর, যত সব। নিজেই করুক। দাদু, ও দাদু। আরো কি সব বলে চিৎকার করতে করতে ভেতরের দিকে চলে যায় দীপু, কিন্তু বাকি কথাগুলো দেবীর কানেও গেল না। ওর কানে শুধু বাজতে থাকলো একটাই কথা, তোদের না মাথার তার নড়ে গিয়েছে। ওই মালটা তো পুরোই গেছে। সামনে পুজো, আর উনি নাগাল্যান্ড, মেঘালয় আরো কোথাও কোথাও শুট করে বেড়াচ্ছেন। পুজোতেও নাকি থাকতে পারবেন না, যত সব। রুদ্র পুজোতে থাকবে না? এমনিতেও 8 বছর ধরে ওরা আলাদা, তবুও পুজোতে একটা জায়গায় তো থাকতো। আধ ঘন্টার জন্য হলেও মণ্ডপে তো দাঁড়াতো। কথা হতো না ঠিকই, তবুও আর চোখে হলেও দেখা তো হতো। এবছর সেটাও হবে না। হ্যালো, হ্যাঁ বাবু বলো। আজকেও তো এলে না দেখা করতে, বললে আসবো। আমি কতক্ষণ অপেক্ষা করলাম। সরি বাবু, একদম সময় পাইনি বাবু। এই দেখো না, অফিস থেকে ফিরেই ক্লাবে চলে এসেছি। এখানে কাজ চলছে জোর কদমে। সামনের সপ্তাহে পুজো না, এই একদম সময় পাচ্ছি না বাবু। অফিসে অনেক চাপ। আর এইসব চাপের জন্য তুমি আমায় একটু সময় দেবে না? আমার জন্য 8 ঘন্টাও নেই? আরে বাবু, আসলে কিচ্ছু বলতে হবে না তোমায়, আমি সব বুঝে গিয়েছি যা বোঝার। এমন কেন বলছো বাবু? একটু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো বাবু। কিচ্ছু বুঝবো না আমি, রাখো ফোন। বাবু বাবু, সরি বাবু, প্লিজ প্লিজ বাবু প্লিজ। এই 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 যাতো এখান থেকে, যাতো। কানের গোড়ায় মশার মতন ভ্যান 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 করছে তখন থেকে। বেরো আগে, বেরো। বাবু বাবু বাবু, হ্যাঁ, ন্যাকামির সীমা থাকে একটা, যত সব। দীপু এক প্রকার খিঁচিয়ে ওঠে। রিভু নিজের মুখটা কাচুমাচু করে নেয়। কে গো চেঁচাচ্ছে? না না বাবু, তেমন কেউ নয়। ওই রাস্তা দিয়ে একটা পাগল যাচ্ছিল। হ্যাঁ, আমিই তো পাগল। দেখি সুরে বাচ্চা, তুই বেরোস কিনা এখান থেকে দেখি। একটা ছোট থানির তুলে নেয় হাতে। সেই দেখে এক দৌড়ে রাস্তার দিকে পালিয়ে যায় রিভু। সারাদিন প্রতিমা নিয়ে কাজ টাজ করার পর স্নান খাওয়ার সময় পায়নি দীপু। ওই কাদা মাখা শরীরেই চলে এসেছে ক্লাবে। অনেকদিন ধরেই এই একই রুটিন চলছে, যদিও এখন চাপটা আরো বেড়েছে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। আগামী সপ্তাহে পুজো,
আর সবটাই যেহেতু তাকে সামলাতে হচ্ছে, তাই স্নান খাওয়া নিয়ে ভাবলে চলবে না। দীপু ছেলেটা এমনিতে গুলবাজ হতে পারে, একটু ঠোঁট কাটা হতে পারে, কিন্তু ছেলেটার মনের মধ্যে কোনো মার প্যাচ নেই। আর সব থেকে বড় কথা, ও একজন প্রকৃত শিল্পী। শিল্পের সম্বন্ধে ওর অঢেল জ্ঞান। শিল্পের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। এই যে এত খাটাখাটনি করছে, তাতেও ওর কোনো ক্লান্তি আসছে না, কারণ শিল্প ওর ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। ও এসবের মধ্যে থাকতেই পছন্দ করে। মায়ের প্রতিমা তৈরি হয়ে গেছে প্রায়, আর সামান্য কিছু কাজ বাকি, কিন্তু প্যান্ডেলটার এখনো অনেক কাজ বাকি আছে। আসলে সারাদিন দেখার লোকের অভাব, কেউ ঠিকঠাক দেখছে না, ফলে এরা সব ফাঁকি মারছে। রাতের দিকে ওর তদারকিতে যেটুকু কাজ হচ্ছে আর কি, তারা চাইছে শর্টে শেষ করে দিতে, ফাঁকিবাজি করতে, কিন্তু দীপু সব একদম পছন্দ না, খুব খুঁতখুঁতে। ও যেমন ভাবে ভেবেছে এক্স্যাক্টলি তেমন ভাবেই করাতে চায়। এ ভাই, এই আমি ওটা ওখানে লাগাতে বলেছি, কতবার বলবো ওটা ওখানে থাকবে না। আর তোদেরকে কে কাজে লাগিয়েছে বলতো? হ্যাঁ, কি পারিস তোরা? কিছু পারিস আদৌ? বলি কি, খাওয়া দাওয়া করে আসতে পারিস বাড়ি থেকে? অনেক তো দেখলি, বাকিটুকু না হয় আমি দেখছি। কণ্ঠস্বরটা শুনে দ্রুত পিছনে ফেরে দিব, দেখে রুদ্র দাঁড়িয়ে আছে, আর ওর পাশে 32 পাটি দাঁত বার করে পুঁটি। তুই কি ব্যাপার এখানে? তোর কাছে তো এসব ইম্পর্টেন্ট নয়, যা শুট কর গা। রুদ্র সামান্য হাসে, তারপর এগিয়ে এসে জড়িয়ে ধরে দীপুকে। তোদের চেয়ে বেশি, আমাদের পাড়ার চেয়ে বেশি, আমাদের সবার দুর্গা মায়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট কেউ নয়। ভুল করে ফেলেছি ভাই, পারলে ক্ষমা করে দিস। ছাড়, বাদ দে সেসব। কখন ফিরলি বল? বাড়ি ফিরেই তোদের কাছে ছুটে এসেছি, মন লাগছিল না রে ওখানে একা একা। বলছি, আমিও কি যুক্ত হতে পারি কোলাকুলিতে? তুই শুয়োরে বাচ্চা আমার সামনে থেকে সরত, নইলে আর জীবিত থাকবি না। বাবু বাবু, যা শালা বাবুর কাছে যা, বাবুকে গিয়ে জড়িয়ে ধর যা। দেখ ভাই, আমি মানছি তোকে কেউ বিয়ে করতে চাইছে না, তাই বলে তুই অন্যদের দেখে এভাবে হিংসা করতে পারিস না। হিংসা? হ্যাঁ, আমি হিংসা করছি? তুই জানিস আমার জন্য কোত্থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল? জানিস সেটা? তাই নাকি? কোত্থেকে? অস্ট্রেলিয়া থেকে। স্বপ্নে নাকি? কই রে বাখারিটা কই? এই তো বাখারিটা। দাঁড়া তুই দাঁড়া বলছি। ওরে বাবা গো! গুলেশ্বর বাঁশির বাখারিটা নিয়ে তাড়া করে পুটিকে। রুদ্র দাঁড়িয়ে থাকে মণ্ডপে, ওর ঠোঁটে লেগে থাকে একরাশ হাসি, আর চোখের কোনায় বিন্দু বিন্দু নোনা জল। 8টা বছর কম সময় নয়। এই 8টা বছর ধরে পাড়ার পুজো, গুলেশ্বর, পুঁটি, প্যান্ডেলের তদারকি, এই সব কিছু রুদ্র এড়িয়ে গেছে। সে শুধুই পালিয়ে বেরিয়েছে সব কিছু থেকে, নিজের থেকেও। কিন্তু আর নয়, অনেক হয়েছে। এইবার আর পালাবে না রুদ্র, এইবার দাঁড়াবে, সমস্যার সামনাসামনি বুক চিতিয়ে দাঁড়াবে। এইবার দাঁড়ানোর সময়। আচ্ছা ধরো কেউ তোমায় জিজ্ঞাসা করলো যে তুমি আমার কে হও, তাহলে তুমি কি বলবে? চারিদিকে পুজোর তোড়জোড় তুঙ্গে, রাস্তায় রাস্তায় সব প্যান্ডেল, লাইটিং, মানুষজনের ভিড়, আরো কত কি। শহর যেন একেবারে সেজে উঠছে ধীরে ধীরে। তাদেরই মধ্যে দিয়ে স্কুটি নিয়ে বাড়ির দিকে যেতে যেতে প্রশ্নটা দেবীর দিকে ছুঁড়ে দেয় রুদ্র। দেবী প্রথমে ঠোঁট উল্টায়, কিছুক্ষণ ভাবে, তারপর বলে, প্রতিবিম্ব। প্রতিবিম্ব? হ্যাঁ, প্রতিবিম্বই তো। তুমি খুশি থাকলে আমিও খুশি থাকি, তুমি হাসলে আমিও হাসি, আর তুমি দুঃখ পেলে কাঁদলে আমিও দুঃখ পাই, কাঁদি, ঠিক আয়নার ভেতরে প্রতিবিম্বের মতো। অত ভিড়ের মধ্যেই রুদ্রকে পিছন থেকে জড়িয়ে ধরে দেবী। রুদ্রর খানিকটা ভয় লাগে। কি করছো কি? ভিড়ের মধ্যে চেনা জানা কেউ থাকলে? থাকলে থাকবে, আমি কি চোর নাকি চুরি করছি যে ভয় পাবো? সব শালা মিথ্যেবাদী। সিগারেটটা একটা শেষ টান দিয়ে রাস্তার দিকে ছুঁড়ে ফেলল রুদ্র।
ধোঁয়াটা ভেতরে খানিকক্ষণ চেপে রেখে ভাসিয়ে দিল শূন্যে। ঘড়িতে এখন সকাল 10টা হবে হয়তো, খুব জোর। রুদ্র ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজকে সকাল থেকে কাজ শুরু হওয়ার কথা। দীপু বলেছিল রুদ্রকে থাকতে, আর সেই জন্যই রুদ্র চলে এসেছে এত সকাল সকাল। কিন্তু কোথায় কি? কোথাও কেউ নেই, শুধু রুদ্র একাই দাঁড়িয়ে আছে। দীপুকে একটা ফোন লাগালো রুদ্র, কিন্তু না, দীপু ফোনটা রিসিভ করলো না। রুদ্র একটু বিরক্তই হলো। সে বিরক্ত হয়ে বাড়ির দিকে পা বাড়াবে, ঠিক এমন সময় দেখতে পেল দেবী হেঁটে আসছে। পরনে একটা শাড়ি, কাঁধের এক সাইডে একটা ব্যাগ ঝুলছে। রুদ্র জানে দেবী এখন একটা স্কুলে ইংলিশ পড়ায়, স্কুলেই যাচ্ছে বোধহয়। রুদ্রর সঙ্গে চোখাচোখি হয় তার। দেবী কয়েক মুহূর্ত থমকালো কি। রুদ্র কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকলেও মুহূর্তের মধ্যে নিজের দৃষ্টি সরিয়ে ক্লাবের ভেতরে ঢুকে পড়ে। সে চায় না দেবী কোনোভাবেই জানতে পারুক যে ও এখনো তাকে ভুলতে পারেনি। এটা খুবই লজ্জার বিষয় রুদ্রর মতো একজন ব্যক্তির কাছে। কি রে চুরি, কবে ফিরলি? গুলোরা যে বলেছিল তুই এই বছর পুজোয় থাকতে পারবি না, তোর কি সব যেন কাজ আছে। রুদ্র দেখল গপু দাদুর লাঠি হাতে দাঁড়িয়ে। নিজেকে একটু স্বাভাবিক করে গপু দাদুর দিকে এগিয়ে যায় রুদ্র। কাজ তো ছিল দাদু, গিয়েও ছিলাম, কিন্তু পাড়ার পুজো ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে কাজে মন বসছিল না, তাই ঝটপট পুটলি বেঁধে ফিরে আসলাম। তা তুই বেশ করেছিস। পুজোতে তুই না থাকলে হয়, তুই তো আমাদের পাড়ার আসল রে। আচ্ছা চুনি, গপু দাদু যেন কিছু একটা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেলেন। কি হলো দাদু, থেমে গেলে যে? গপু দাদু তাকায় রুদ্রর মুখের দিকে। ওনার মুখটা একটু থমথমে দেখায়। শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হচ্ছে, ওদিকে দেবীর তো শুনলাম সব পাকাপাকিও হয়ে গেছে। রুদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে, মাথাটা নিচু হয়ে যায় তার। ঠিকই শুনেছ দাদু। হ্যাঁ রে, তোরা অন্যের সঙ্গে খুশি থাকতে পারবি তো সারা জীবন? কেন পারবো না দাদু? 8 বছর হয়ে গেছে আমার একসঙ্গে নেই। এই 8 বছর খুশি আছিস কি? রুদ্র কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। গপু দাদু ওর কাঁধের উপরে হাত রাখে। দেখ বাপ, যা করবি ভেবে চিন্তে করবি। দাদু। রুদ্র চমকে ওঠে। সে চেনে এই কণ্ঠস্বর, জানে পিছনে ফিরলেই সেই চেনা মুখ দেখতে পাবে, তাই সে ওভাবেই পিছন ঘুরে দাঁড়িয়ে থাকে। গপু দাদু এগিয়ে যায় সামনের দিকে। স্কুলে যাচ্ছিস মা? হ্যাঁ গো দাদু, স্কুলে যাচ্ছি। আসলে ওই গুল বলেছিল সকালে স্কুলে যাওয়ার আগে একবার ক্লাবে দেখা করতে, কি সব যেন দরকার আছে, কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না। আসেনি নাকি গো? গুল দেখা করতে বলেছিল ক্লাবে স্কুলে যাওয়ার আগে? কথাটা শুনে রুদ্রর মাথাটা চটাস করে গরম হয়ে গেল। গুল করতেটা চাইছে কি? তার তো সকালে এখানে থাকার কথা নয়, সকালে তো রুদ্রর থাকার কথা। তাহলে ইচ্ছাকৃতভাবে দেবীকে ডেকেছে গুল, যাতে রুদ্রর সঙ্গে দেখা হয়। গুল দেখা করতে বলেছিল, কিন্তু গুল তো আসেনি। কি রে চুনি, গুল এসেছে নাকি? না, ওর এখন আসার কথা নয়। ও তাই? তাহলে দেখো কাণ্ড, শুধু শুধুই তোর দেরি করাচ্ছে। তুই যা মা, দাঁড়িয়ে থাকিস না, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। গুল তো ওইরকমই, কোনো কিছু ঠিক নেই, যখন তখন যা তা বলে। বিকালে ফেরার পথে আসবি একবার, বিকালেও থাকে এখানে। হ্যাঁ, সেই বরং ভালো হবে দাদু। আসি। হ্যাঁ মা, আয় আয়, দুগ্গা দুগ্গা। দেবী চলে যায়। গপু দাদু আবার ফিরে আসে রুদ্রর কাছে। তোর আবার কি হলো? চল ভেতরে যাই, চা খাই, চল। না দাদু থাক, আমি পরে খাবো। আমি কিন্তু জিজ্ঞাসা করিনি চুনি, চল ভেতরে। ভেতরের দিকে পা বাড়ান বৃদ্ধ। রুদ্রর
আর কোনো উপায় থাকে না, তার পিছন পিছন হাঁটতে থাকে। জানিস চুনি, ভালোবাসার মানুষকে ছাড়া বছরের পর বছর থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের হয়ে থাকতে দেখা যায় না। এইটা সহ্য করা খুব কঠিন। পারবি তো সহ্য করতে? রুদ্র আবারও চুপ করে থাকে। ভালোবাসা খুব অলৌকিক জিনিস চুনি। এই এত মানুষ পৃথিবীতে, কিন্তু ভালোবাসা সবার সঙ্গে হয় না। ভালোবাসা একজনের সঙ্গেই হয়, একবারই হয়। বাকিদের সঙ্গে বোঝাপড়া হয়, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ মানিয়ে নেয়, মায়া তৈরি হয়ে যায়, কিন্তু ভালোবাসা হয় না। দীর্ঘ বাগান পেরিয়ে গপু দাদুর বিশাল বাড়ির সামনেটায় এসে পৌঁছয় দুজন। গপু দাদু আবার বলতে শুরু করেন, তোরা দুজন ভালো জানিস তোরা একে অপরকে ভালোবাসিস কিনা। যদি সত্যি ভালোবেসে থাকিস একে অপরকে, তাহলে অন্যের হয়ে যাস না। হয়তো ভালো থাকবি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, কিন্তু বুকের বাঁ দিকে উই পোকাটা ধীরে ধীরে আরো গভীরে ক্ষত তৈরি করতে থাকবে। না পারবি কাউকে বলতে, না পারবি সেই পোকাটাকে মারতে, কিচ্ছু পারবি না তখন। এখনো সময় আছে চুনি, নিজেকে বোঝ। দেখ তুই ভিতর থেকে কি চাইছিস। হুট করে বিয়ে করব বলে বিয়ে হয়ে যায় ঠিকই, কিন্তু ভিতরের মানুষটা আর বাঁচে না। ভেতরের মানুষটা অলরেডি মারা গেছে দাদু, সে আর বেঁচে নেই, অনেকদিন আগেই মারা গেছে। যেদিন ওই ছেলেটার সঙ্গে ওকে দেখলাম, সেদিনই ভেতরের চুনিটা মারা গেছে। তুই কি ওকে ছাড়া ভালো আছিস? নেই, তবুও তুই বলছিস অন্যের সঙ্গে বিয়ে করবি। দেবীর ক্ষেত্রেও তো ব্যাপারটা একই হতে পারে। সেও হয়তো তোকে ভুলতে পারেনি, তোকে ছাড়া সে ভালো নেই। ভেতরে ঢুকে আসে দুজনেই, সোফায় এসে বসে। গপু দাদু হাঁক পারে, নিমাই 2 কাপ চা দিয়ে যাস তো বাপ। রুদ্র তাকায় গপু দাদুর দিকে। এই 8টা বছরে এমন কোনো মুহূর্ত ছিল না যখন আমি দেবীকে ভুলে থেকেছি। সব সময় সব জায়গায় আমি ওকে মিস করেছি দাদু। এমনকি ঘুমিয়েও শান্তি নেই, স্বপ্নেও ঘুরে বেড়ায়। এত মানুষের সঙ্গে মিশলাম, এত জায়গায় ঘুরলাম, তবু ওকে ভুলতে পারছি না। যত দূরে যাচ্ছি তত বেশি করে ওর কাছে আসতে ইচ্ছা করছে আমার। কোনো সাফল্যে খুশি হচ্ছি না, সবকিছুই কেমন যেন মিনিংলেস লাগছে। মনে হচ্ছে কি লাভ এত কিছুর, কি হবে? এসব কিছু কেড়ে নিলেও আমার কিছু যায় আসে না। শুধু শুধু একটাই কথা মনে হয় সবসময়, যে সবকিছু কেড়ে নেওয়া হোক, কিন্তু ওকে আমার পাশে ফিরিয়ে আনা হোক। তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, সুখী মনে করব নিজেকে। দম বন্ধ হয়ে আসে আমার মাঝে মধ্যে। এক একটা রাত যেন বিভীষিকা। ঘুমোতে পারি না আমি দাদু রাতে, সারা রাত জেগে কাটিয়ে দিই। বুক ফেটে কান্না বেরিয়ে আসে, হাত পা কাঁপে, কিন্তু তবুও এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার নামই তো জীবন। আমার কাছে মুভ অন কথার অর্থ ভুলে যাওয়া নয় দাদু। আমার কাছে মুভ অন কথার অর্থ বেঁচে থাকা। তুই বেঁচেও থাকতে পারছিস না। নিজেই তো বললি ভেতরের মানুষটা মারা গেছে, আর এই যে এত কষ্ট পাচ্ছিস, এটা বেঁচে থাকা? ভেতরের খবর কি আর লোকে জানবে দাদু? এই যে আমি তোমায় এত কথা বললাম, লোকে জানে? কেউ জানবে না দাদু। সবাই জানবে রুদ্র ঘোষ একজন সাকসেসফুল ব্যক্তি, ব্যবসায়ী, বহুত পয়সা কামাচ্ছে, জীবনে অনেক আনন্দ, খুব খুশি। এটাই তো ইম্পর্টেন্ট আজকালকার দিনে। ভেতর থেকে যাই হয়ে যাক, বাইরেটায় চকচকে সোনালী রঙের খোলস রাখতেই হবে। আর সেই সোনালী খোলসের জন্য তুই তোর ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিবি? এই তো বললি যে সবকিছু কেড়ে নেওয়া হোক, কিন্তু ওকে ফিরিয়ে আনা হোক। ও ফিরে আসলেই তুই সুখী, তাহলে ফিরিয়ে আনার চেষ্টা করছিস না কেন?
কেন দূরে চলে যেতে দিচ্ছিস? আমি তার সঙ্গে খুশি থাকবো বলে কি তাকেও আমার সঙ্গে খুশি থাকতে হবে? তাহলে তো হয়েই যেত সব ফিক্স। দুজনের ফিলিংস যদি ম্যাচ করতো তাহলে দূরত্বটাই হয়তো তৈরি হতো না। আর পড়ে রইল ওকে ফিরিয়ে আনার চেষ্টা করার কথা। ভাবছো চেষ্টা করিনি? নিজের সবটা দিয়ে চেষ্টা করেছিলাম দাদু, সবটা। ও থাকতে চায়নি। ঠিক এই কারণটার জন্যই আমার কোনো রিগ্রেট নেই এভাবে থাকতে। কারণ আমি চাই ও সুখী থাকুক, সেটা অন্যের সঙ্গেই হোক না কেন। মেনে নিলাম তুই কষ্ট পেতে চাস, তোর কোনো রিগ্রেট নেই। তাহলে আবার এসবের মধ্যে অন্য আর একজন মানুষকে কেন ঢোকাচ্ছিস? বিয়ে করতে যাচ্ছিস কেন? তাকে তো ভালোবাসতেই পারবি না, উল্টে সেই মানুষটার জীবন নষ্ট হবে। আমি বিয়ে করতে চাই না দাদু। কাকিমণি খুব জোরাজোরি করছে ওই কারণেই। আর বাকি রইল ভালোবাসার কথা। সে তো তুমি নিজেই বললে যে ভালোবাসা একজনের সঙ্গেই হয়, বাকিদের সঙ্গে শুধুই ওই বোঝাপড়া হয়, থাকতে থাকতে মায়া জন্মে যায়। ওটাই হবে না হয়। যদিও আমি বিয়ে করবো কিনা কনফার্ম নই, গপু দাদু আর কিছু বলেন না। আর বলার আছেটাই বা কি? উনি তো নিজের মতো করে চেষ্টা করলেন। যদি সেই মানুষ দুটোই একসঙ্গে থাকতে না চায় তাহলে তো আর তার কিছু করার নেই। আসলে সম্পর্কটার বিষয়ে তিনি প্রায় প্রথম থেকেই জানতেন। সবই তো ঘটতো চোখের সামনে। উনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তাই বুঝতে দেরি হয়নি। পুজোর মধ্যে একদিন দুজনকে সামনাসামনি ডাকেন, জিজ্ঞাসা করেন খোলাখুলি। প্রথমে একটু আমতা আমতা করলেও পরে সবটাই বলে দিয়েছিল দুজনেই। তারা জানতো গপু দাদুর কাছে বললে কোনো ভয় নেই। গপু দাদু হচ্ছেন সবার বেস্ট ফ্রেন্ড। গপু দাদু খুশি হয়েছিলেন ওদের দুজনকে একসঙ্গে দেখে। কিন্তু তারপর যে কি থেকে কি হয়ে গেল, গপু দাদুর খুব খারাপ লাগে ওদের দুজনের জন্য। হ্যালো, আর কতক্ষণ? বাবা কিন্তু এবার বেরিয়ে যাবে। তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না তো দেবী? কিচ্ছু তাড়াহুড়ো হচ্ছে না, এরপরেই বরঞ্চ দেরি হয়ে যাবে। আমি চাই না বাবা লোকের মুখে শুনুক। কিন্তু আমি কি বলবো দেখা করে? একটা চাকরি অবধি নেই আমার কাছে। কাকু যদি বারণ করে দেয়? বারণ করবে না। আর তুমি তো চেষ্টা করছো নাকি? বসে তো নেই। তারপরেও যদি উল্টোপাল্টা কিছু হয়, বাবা যদি না মানে, আমি সামলে নেব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। পারবে তো? তখন দূরে চলে যেতে চাইবে না তো? বিশ্বাস নেই আমার উপরে? আছে, নিজের চেয়েও বেশি। তাহলে ভেবো না বেশি, চলে এসো। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকতে ভয় লাগছে। জানি না, মনটা কেমন যেন কু ডাকছে দেবী। আরে ধুর, কিচ্ছু হবে না, দাঁড়াও, আসছি আমি। এতক্ষণ আপনারা শুনছিলেন শরতের প্রত্যাবর্তন প্রথম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অনন্যা, বান্টি, অরিত্রিকা, সোহম, দীপঙ্কর, কৌস্তব দাস, কৌস্তব রায়। স্ক্রিপ্টিং এবং প্রুফ রিডিং করেছে অরিত্রিকা এবং সোহম। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। প্রথম পর্বটি আপনাদের কিরকম লাগলো সেটা জানাতে ভুলবেন না। আমরা ফিরব খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন।